এনসিপি জামায়াত আসন সমঝোতা নিয়ে ভেতরে ভেতরে টানাপোড়েন। যশোর সহ 7 জেলায় শৈত্যপ্রবাহ, শীতে বিপর্যস্ত জনজীবন। রাজবাড়ীতে গণপিটুনিতে নিহতের ঘটনা সাম্প্রদায়িক নয়, সরকারের বিবৃতি। মাগুরায় অনির্বাণ সেবা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। পিঠার হাটের উদ্বোধন হলো ঝিনাইদহ চাকলাপাড়ায়। সুনামগঞ্জ সীমান্ত থেকে ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের পথে অনেকটাই এগিয়েছে। দুই দলের শীর্ষ নেতাদের একাধিক বৈঠকে নীতিগতভাবে এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। তবে হঠাৎ করেই এই জোট ঘিরে এনসিপির ভেতরে দেখা দিয়েছে বড় ধরনের মতবিরোধ। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের শীর্ষ পর্যায়ে 6 নারী নেতা আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় এক বৈঠকে অংশ নেন। সেখানে তারা জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্তে সরাসরি ভেটো দেন এবং প্রয়োজনে দল ছাড়ার হুমকিও দেন বলে জাতীয় বিভিন্ন গণমাধ্যম তাদের খবরে জানাচ্ছে। এই নেত্রীরা চান বিএনপির সঙ্গে জোট অথবা এককভাবে নির্বাচনে অংশ নিতে। তবে বৈঠকে জানানো হয় বিএনপি এনসিপিকে দল হিসেবে নয়, ব্যক্তিকেন্দ্রিকভাবে আসন দিতে আগ্রহী। সেই কারণে দলের নির্বাহী পরিষদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে জামায়াতের সঙ্গেই জোটের বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে। এনসিপি অন্তত 50টি আসনের নিশ্চয়তা চাইছে, যেখানে জামায়াত প্রাথমিকভাবে 30টি আসনের প্রস্তাব দিয়েছে। এসব আসনে এনসিপির বর্তমান শরিক এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনও থাকতে পারে। এদিকে এই জোটকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু করেছেন ছাত্র আন্দোলনের নেতারাও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ একে তারুণ্যের রাজনীতির জন্য হুমকি বলে উল্লেখ করেছেন। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, এনসিপির সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে এবং জোট চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এনসিপি জামায়াত জোট এখন প্রায় চূড়ান্ত হলেও দলের ভেতরের নারী নেতৃত্বের ভেটো নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারী জেলায় বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ, যা শনিবারও অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকবে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 29 ডিগ্রি সেলসিয়াস, আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাড় কাঁপানো ঠান্ডায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। টানা কয়েকদিনের তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, নারী ও বয়স্করা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের ও দুস্থ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। একই সঙ্গে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে এইসব মানুষ বেশি ঝুঁকিতে রয়েছেন। আমাদের মাগুরার শালিখা প্রতিনিধি জসিমউদ্দিন জানিয়েছেন, শালিখাতেও শীতে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। রাজবাড়ীর পাংশায় বুধবার রাতে গণপিটুনিতে নিহত অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামের এক ব্যক্তির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় সরকার কঠোর নিন্দা জানায় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের তথ্য ও প্রাথমিক তদন্ত থেকে প্রতীয়মান হচ্ছে যে ঘটনাটি মোটেও সাম্প্রদায়িক হামলা নয়। এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতি থেকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান। তিনি ইতোপূর্বে 2023 সালে রুজুকৃত হত্যা এবং চাঁদাবাজির মামলাসহ একাধিক গুরুতর মামলার আসামি ছিলেন। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। পুলিশ ঘটনাস্থল হতে সম্রাটের সহযোগী সেলিমকে একটি বিদেশি পিস্তল ও একটি পাইপ গান সহ আটক করে এবং এই ঘটনায় ইতোমধ্যে 3টি মামলা দায়ের করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ আছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার সুস্পষ্টভাবে জানাতে চায় যে কোনো ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ড, গণপিটুনি বা সহিংসতা সরকার কোনোভাবেই সমর্থন করে না। এ ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাগুরায় স্বেচ্ছাসেবী সংস্থা অনির্বাণ সেবা সংসদের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। বৃহস্পতিবার শালিখা আর পাড়ার ইকো পার্কে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শিকদার ওয়ালিদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠান হয়। প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন, 1997 সালে যাত্রা শুরু করা এই সংগঠন জেলায় সাহিত্য পত্রিকা প্রকাশ, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, দারিদ্র্য উন্নয়ন, শিশু বিকাশ ও মাদক বিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে সংগঠনের 1/2 শতাধিক সদস্য অংশ নেন। পিঠার হাটের উদ্বোধন হয়েছে ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায়। সিও সংস্থার আয়োজনে পিঠার হাটের উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। 3 দিনব্যাপী পিঠার হাট নামে চলা এই মেলাতে নারী উদ্যোক্তারা 20টির বেশি স্টল দিয়েছেন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক জাতীয় 24টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এই ঘটনায় সীমান্ত এলাকায় নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন আজ সকাল 8টার দিকে তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। বাংলাদেশের অভ্যন্তরে প্রায় 30 গজ ভেতরে মাইজহাটিতে পলিথিনে মুড়ানো ও গাছের ডালপালা দিয়ে আচ্ছাদিত অবস্থায় 24টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব ডেটোনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করা সম্ভব, যা জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারত। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।